ওয়েলকাম টু কনসেপসিয়া পলিটিকা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদ সংক্রান্ত ধারণা। বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদ সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করব, তারপর এর সাথে এই আলোচনার শেষে একটা রিটিন নোটস দেওয়া থাকবে। যারা প্রয়োজন মনে করবে তারা এই নোটসটা লিখে নিতে পারবে। তো বঙ্কিমচন্দ্রের রাষ্ট্রদর্শনের একটি অসামান্য এবং গুরুত্বপূর্ণ দিকই হল জাতীয়তাবাদ সম্পর্কে তার ধারণা। মূলত জাতীয়তাবাদী সম্পর্কে তার ধারণার মধ্য দিয়ে তার রাষ্ট্রদর্শন পরিস্ফুটিত হয়েছে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম যিনি ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের ধারণাটিকে সুস্পষ্টভাবে তুলে ধরেন। এর আগে কিন্তু কোনো দার্শনিক এইভাবে জাতীয়তাবাদের ধারণাকে ভারতবাসীর কাছে উন্মোচন করতে সক্ষম হননি। সেক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা পথিকৃৎ বলতে পারি। বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদের ধারণার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক যদি আমরা দেখি, তাহলে দেখব যে তিনি এই জাতীয়তাবাদের ধারণাটাকে দেশপ্রেম বা জন্মভূমির প্রতি একাত্ম করে তুলেছিলেন। জন্মভূমির প্রতি যে ভালোবাসা, জন্মভূমির প্রতি যে অনুরাগ, জন্মভূমির প্রতি যে কর্তব্য, সেই কর্তব্যের সাথে কিন্তু তিনি একাত্ম করে তুলতে সক্ষম হয়েছিলেন। এবং তিনি একান্ত আত্মপ্রত্যয়ের সাথে বলেছিলেন যে জাতি জন্মভূমিকে স্বর্গাদপি গড়িয়সী বলে মনে করতে না পারে সেই জাতি মধ্যে হতভাগ্য। সুতরাং আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে তার জাতীয়তাবাদ ধারণার মূল যে নির্যাস, সেই নির্যাসটুকুই কিন্তু নিহিত আছে দেশপ্রেমের প্রতি ভালোবাসা, অর্থাৎ স্বদেশের প্রতি ভালোবাসা। স্বদেশের মুক্তি কিভাবে সম্ভব তারই একটি উপায় অন্বেষণের চেষ্টা করেছেন কিন্তু বঙ্কিমচন্দ্র। অর্থাৎ স্বদেশ প্রেমের মহান আদর্শের সাথে জাতীয়তাবাদের চেতনাকে জাগ্রত করতে তিনি সচেষ্ট ছিলেন, অর্থাৎ সবসময় চেষ্টা করেছেন। এই জন্য তিনি অনেকগুলো উপন্যাস লিখেছিলেন এবং তার দৃঢ় বিশ্বাস ছিল যে স্বদেশ প্রেমের সাথে এই জাতীয়তাবাদের ধারণাকে একাত্ম করতে হবে। যদি একাত্ম করে দেওয়া যায় এই মহান আদর্শের সাথে, জাতীয়তাবাদের যে মহান আদর্শ তার সাথে স্বদেশ প্রেমের যে মহান আদর্শ, এই মহান আদর্শ এইটাকে যদি একাত্ম করে দেওয়া যায় তাহলেই কিন্তু আমাদের ভারত মাতার মুক্তি সম্ভব। বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করতে গেলে এটা কিন্তু আমাদের মাথায় গেঁথে নিতে হবে বা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র জাতীয়তাবাদের যে ধারণা পোষণ করেছেন সেই ধারণাটা কিন্তু কি না, জাতীয়তাবাদী ধারণার সাথে দেশপ্রেম বা জন্মভূমির প্রতি যে ভালোবাসা এইটাকে কিন্তু তিনি একাত্ম করেছেন। এবং তার দৃঢ় প্রত্যয় ছিল, দৃঢ় বিশ্বাস ছিল যে জাতীয়তাবাদের ধারণাকে যদি জন্মভূমির প্রতি ভালোবাসা বা দেশের প্রতি ভালোবাসা এইটাতে যদি একাত্ম করে দেওয়া না যায় তাহলে কিন্তু কি ভারতের মুক্তি সম্ভব নয়। অর্থাৎ ভারতের মুক্তি তখনই সম্ভব যখন প্রত্যেক ভারতবাসী এই ভারত মাতাকে অর্থাৎ ভারতবর্ষকে মা বলে সম্বোধন করতে পারবে, তার অন্তরস্থলে ভারত মাতাকে মায়ের স্থানে বসাবে এবং মায়ের মুক্তির জন্য, মায়ের এই দুর্দশা মোচনের জন্য যা কিছু করা প্রয়োজন, বিশেষ করে নিজেদের আত্মবলিদান অর্থাৎ মননে, চিন্তনে বা ক্রিয়াকর্মে সব কিছুর মধ্যে যদি আমরা উৎসর্গ করতে পারি জন্মভূমির প্রতি নিজেদেরকে, তাহলেই কিন্তু কি দেশের মুক্তি সম্ভব হবে। এইভাবে তিনি জাতীয়তাবাদী চেতনাকে নিয়ে আসলেন ভারতীয়দের সামনে। এবং এই জাতীয়তাবাদী চেতনাকে নিয়ে আসার জন্য তিনি অনেকগুলো উপন্যাস লিখেছিলেন। যেমন সর্বপ্রথম যেটা অবশ্যই সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল এবং বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ বলতে গেলে সেইটা হচ্ছে আনন্দমঠ। এই আনন্দমঠের মধ্য দিয়েই মূলত প্রাথমিকভাবে প্রথম এই আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়েই কিন্তু ভারতবাসীর মধ্যে জাতীয়তাবাদের এক চেতনা বা জাতীয়তাবাদী যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে গ্রথিত করে দিয়েছিলেন। গ্রথিত করে কি করলেন না, মানুষের মধ্যে, ভারতীয়দের মধ্যে একটা আলোড়ন তৈরি করলেন। এই যে আনন্দমঠের যে মন্ত্র বন্দে মাতরম, এই মন্ত্রের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো, মানুষকে নতুনভাবে জাগ্রত করলো। অর্থাৎ অর্ধনিমগ্ন যে জাতি, সেই নিমগ্ন জাতিকে কি করলো না, আলোড়িত করে তুললো এই আনন্দমঠের বন্দে মাতরম মন্ত্র।
তাহলে প্রথমেই আমরা দেখি যে আনন্দমঠ উপন্যাসে তিনি জাতীয়তাবাদের ধারণাকে সেইভাবে দৃঢ়ভাবে তুলে ধরলেন, অর্থাৎ সুস্পষ্টভাবে প্রকাশ করলেন। এছাড়াও দেবী চৌধুরানী, সীতারাম, মৃণালিনী, রাজসিংহ প্রভৃতি উপন্যাসের মধ্য দিয়েও তিনি কিন্তু সবসময় চেষ্টা করেছেন যে জাতীয়তাবাদী যে চেতনা, সেই চেতনার সাথে দেশপ্রেম অর্থাৎ ভারত মাতাকে পুজো করার, অর্থাৎ ভারত মাতার প্রতি সকলকে উৎসর্গ করার এক আহ্বান জানিয়েছেন তিনি সবসময়। এছাড়াও তিনি কিছু প্রবন্ধ লিখেছিলেন, এই প্রবন্ধগুলোর মধ্য দিয়েও কিন্তু তিনি সেই একই কথা বলেছেন বারবার, ঠিক আছে। ভারতবাসীকে আহ্বান করেছেন, ভারতবাসীর মধ্যে যে জাতীয়তাবাদী চেতনা নিমগ্ন অবস্থায় আছে তাকে উন্মোচন করার চেষ্টা করেছেন এবং উন্মোচন করে সকলকে ভারতবাসীর মুক্তির লক্ষ্যে ধাবিত হওয়ার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ ভারতের মুক্তি কিভাবে আসবে, স্বদেশের মুক্তি কিভাবে সম্ভব, এই সম্ভবকেই তিনি বারবার চেষ্টা করেছেন ভারতীয়দের মধ্যে তুলে ধরার, যে হ্যাঁ ভারতবর্ষকে যদি আমরা মায়ের মতো শ্রদ্ধা করতে পারি, মায়ের মতো ভালোবাসতে পারি, মায়ের কাছে সব কিছু যদি উৎসর্গ করতে পারি, বর্ষকে যদি আমরা আমাদের মায়ের স্থানে বসাতে পারি, তবেই কিন্তু কি না অবশ্যই ভারতবর্ষের মুক্তি সম্ভব। এবং এই উদ্দেশ্যে তিনি কতগুলি প্রবন্ধ লেখেন, যেগুলো হচ্ছে লোকশিক্ষা, কমলাকান্তের দপ্তর, ভারত কলঙ্ক, তারপর কৃষ্ণচরিত্র, ধর্মতত্ত্ব, বাঙালির বাহুবল প্রভৃতি। বঙ্কিমচন্দ্র ভারত মাতাকে দেবী সত্তায় ভূষিত করে ভারতীয় জাতীয়তাবাদকে এক দৃপ্ত মহিমায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। একথা আমরা আগেও আলোচনা করলাম। আমরা যদি আনন্দমঠ উপন্যাস দেখি, লক্ষ্য করি, তাহলে দেখব কি না আনন্দমঠ উপন্যাসে তিনি একদল সন্ন্যাসীকে ধর্মযোদ্ধা হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছেন। তাদেরকে মাতৃমন্ত্রে দীক্ষিত করেছেন এবং মাতৃমন্ত্রে দীক্ষিত করে তাদেরকে একদল সেই ধরনের ধর্মযোদ্ধা হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছেন যে মাতৃ মুক্তির জন্য, অর্থাৎ দেশের মুক্তির জন্য, দেশের শৃঙ্খল মোচনের জন্য তারা যে কোনো ধরনের কষ্ট সহ্য করতে প্রস্তুত। অর্থাৎ তারা নিজেদেরকে সেই ধরনের মন্ত্রে দীক্ষিত করেছেন যে মন্ত্রে তারা কি না দেশ মুক্তির জন্য যে কোনো প্রকার আত্মত্যাগ করতে কিন্তু প্রস্তুত। আনন্দমঠের সন্ন্যাসীদের এই যে ধর্মযুদ্ধ, মাতৃমন্ত্রে দীক্ষিত হয়ে যে ধর্মযুদ্ধে তারা সামিল, এই মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র প্রত্যেক ভারতীয়কে এই বার্তায় দিতে চাইলেন যে প্রত্যেক ভারতীয় এইরকম মাতৃমন্ত্রে দীক্ষিত হবে, অর্থাৎ ভারতবর্ষকে নিজেদের মায়ের স্থানে বসাবে এবং মায়ের শৃঙ্খল মোচনে অর্থাৎ মায়ের মুক্তি সাধনায় নিজেদেরকে উৎসর্গ করবে, তবেই কিন্তু ভারতের এই মুক্তি সম্ভব। কেন সন্ন্যাসীরা দেখিয়েছেন, আনন্দমঠের সন্ন্যাসীরা তারা কি না দেশ মাতৃমুক্তির জন্য তারা যে কোনো ধরনের কষ্ট সহ্য করতে প্রস্তুত, তেমনি ভারতবাসীকেও এই দেশ মুক্তির জন্য দেশকে নিজের মা বলে মনে করতে হবে, দেশকে নিজের মায়ের স্থানে বসাতে হবে এবং এই মায়ের মুক্তির জন্য যা কিছু করার প্রয়োজন সেটা কিন্তু করতে হবে, তবেই দেশের মুক্তি সম্ভব। এবং এই যে আনন্দমঠের যে দেশভক্ত সন্ন্যাসীদের মুখে যে বন্দে মাতরম মন্ত্রটা এলো, সেই বন্দে মাতরম তখন ভারতের যারা বিপ্লব করছেন বা ভারতের মুক্তির জন্য যারা লড়াই করছেন তাদেরকে কিন্তু আলাদাভাবে অনুপ্রাণিত করেছিল। দেশভক্ত সন্ন্যাসীদের এই যে ধর্মযুদ্ধ, এই ধর্মযুদ্ধই কিন্তু কি না ভারতবাসীকে যারা বিপ্লবী অর্থাৎ যারা দেশ মুক্তির সাধনায় যারা দৃঢ় সংকল্পিত তাদেরকে কিন্তু আলাদা আলোড়ন সৃষ্টি করেছিল। এবং সন্ন্যাসীদের যে ধর্মযুদ্ধ, সেই ধর্মযুদ্ধই যেন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কাছে ভারতের মুক্তি আন্দোলনে পর্যবসিত হয়েছিল। এই জন্য প্রমথনাথ ঋষি বলছেন যে আনন্দমঠ ভারত বিপ্লবের পথপ্রদর্শক, গীতা এবং আনন্দমঠ এই বিপ্লবের সহায়ক। আর বিংশ শতকের গোড়ার দিকে যদি আমরা দেখি যে বিপ্লবীরা লড়াই করছেন জাতীয় মুক্তি আন্দোলনের জন্য, তাদের ডান হাতে থাকতো গীতা এবং বাম হাতে থাকতো আনন্দমঠ। তিনি আনন্দমঠ সম্পর্কে আরও বলছেন যে নব্য ভারতে রচিত এমন কোনো গ্রন্থ ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের
এই রকম বীজ রোপণ করতে সক্ষম হয়েছে বলে মনে হয় না। সর্বভারতীয় রাজনীতিতে আনন্দমঠ গ্রন্থের মতো প্রভাব এর আগে কোনোদিন পড়েছে বলে তাও মনে হয় না। প্রকৃতপক্ষে আনন্দমঠের যে বন্দে মাতরম মন্ত্রটি, এই মন্ত্রটি কিন্তু বিপ্লবীদের মধ্যে এক রোমাঞ্চ এনে দিয়েছিল এবং ভারত মাতার মুক্তি কামনায় ব্যাকুল করে তুলেছিল। অর্থাৎ আনন্দমঠ এবং মঠের যে বন্দে মাতরম মন্ত্রটি বিপ্লবীদের মধ্যে অন্যতম এক প্রাণের সঞ্চার করেছিল, স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে সাহায্য করেছিল এবং তাদেরকে শক্তি জুগিয়েছিল, মনোবলকে হাজার গুণ বাড়িয়ে দিয়েছিল এই আনন্দমঠের বন্দে মাতরম মন্ত্রটি। আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন যে এই যে দেশভক্ত সন্ন্যাসীরা, এই সন্ন্যাসীরা জন্মভূমি ছাড়া আর কাউকে মা বলে স্বীকার করেন। এছাড়া আনন্দমঠ উপন্যাসে তিনি এই ব্রিটিশ শাসিত ভারতবর্ষের যে চরম দুরাবস্থা, এই চরম দুরাবস্থার কারণ ব্যাখ্যা করেছেন। এই কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি দেবী কালীর কালো রঙের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলছেন যে ভারতবর্ষের এই চরম দুরাবস্থার জন্যই দেবী কালীর গায়ের রং কালো। ভারতবর্ষ তার ধন সম্পদ থেকে বঞ্চিত বলেই কিন্তু দেবী কালী হচ্ছেন নিরাবরণ নগ্নিকা। ব্রিটিশ শাসনে ভারতের অবস্থা শ্মশানের মতো। এই শ্মশান সাদৃশ্য অবস্থাকে ব্যাখ্যা করার জন্য বঙ্কিমচন্দ্র বলছেন যে কালী হচ্ছেন মরার ফুলি পরিহিতা। ভারতীয়রা নিজেদের মঙ্গলকে নিজেদের পায়েই দলিত করছে। এইটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি দেবী কালীর পদতলে শিবের অবস্থানকে ব্যাখ্যা করছেন এবং তিনি এও বলছেন যে ভবিষ্যৎ ভারতবর্ষ আবার গৌরবান্বিত হবে, আবার উজ্জ্বল হয়ে উঠবে, আবার তার মহিমা, তার সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই জন্য তিনি এই সমৃদ্ধি, এই মহিমাকে ব্যাখ্যা করার জন্য, অর্থাৎ আগামী ভারতবর্ষের যে ছবি, সেই ছবিকে ব্যাখ্যা করার জন্য তিনি দেবী দুর্গার বর্ণনা করেছেন। তিনি বলছেন যে সকল ভারতীয় এই সন্ন্যাসীদের মতো দেবী দুর্গাকে মা বলে যখন সম্বোধন করতে পারবেন, অর্থাৎ ভারত মাতাকে, এখানে দেবী দুর্গাকে তিনি ভারত মাতার সাথে একাত্ম করেছেন, এই ভারত মাতাকে মা বলে সম্বোধন করতে পারবেন, তখনই কিন্তু এই ভারত মাতাকে দেবী দুর্গা রূপে প্রতিভাত হবে। বঙ্কিমচন্দ্র এটা পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে ধর্মপ্রাণ যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষে ভারতীয়দের মধ্যে যদি জাতীয়তাবাদের বোধ জাগ্রত করতে হয়, তাহলে ধর্মের ভাষা ছাড়া অন্য কোনো ভাষাতে হবে না। আর এই জন্য তিনি ধর্মের ভাষাতেই কিন্তু ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করতে সচেষ্ট হয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন যে ধর্মীয় ভাবাবেগের পরিপ্রেক্ষিতেই ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত হোক, কেননা এছাড়া অন্য কোনো পথ কিন্তু তিনি তখন দেখতে পাননি। কেন ভারতবর্ষ ঐতিহ্যগতভাবে, অর্থাৎ ট্র্যাডিশনালি যদি আমরা দেখি, তাহলে দেখব যে ভারতীয়রা হচ্ছে ধর্মপ্রাণ। ধর্মের মধ্য দিয়ে যত সহজে ভারতবাসীকে আলোড়িত করা যায়, অন্য কোনো দিক দিয়ে কিন্তু সেভাবে আলোড়িত করা যায় না। এই জন্যে ধর্মকে তিনিও ধর্মকেই আশ্রয় করেছিলেন এবং সেই ধর্মের মধ্য দিয়েই কিন্তু ভারতের জাতীয়তাবাদী চেতনাকে জাগ্রত করতে চেষ্টা করেছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখি যে বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দ, অর্থাৎ স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দ, এই দুই মহান মনীষীও কিন্তু এই বঙ্কিমচন্দ্রের এই ধারণার সাথে একমত পোষণ করেছিলেন এবং তাদেরও যদি জাতীয়তাবাদী যে চেতনা, যে ধারণা, এইটাকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে সেখানেও দেখব তারাও কিন্তু দেখিয়েছেন যে ধর্মকে বাদ দিয়ে ভারতবর্ষে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করা যাবে না। আনন্দমঠ ছাড়াও সীতারাম এবং দেবী চৌধুরানীর যে উপন্যাসগুলো যদি আমরা পড়ি বা বিশ্লেষণ করি, তাহলে সেখানেও দেখব যে তিনি কিন্তু একটা বার্তা দিতে চেয়েছেন। সেই বার্তাটা কি না, শুধু দেশভক্তি বা দেশ মাতার প্রতি যে শ্রদ্ধা, এই শ্রদ্ধাটাকে সামনে রেখে, অর্থাৎ ভারতের মধ্যে ধর্মীয় জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করে কিন্তু ভারতীয় যে নিমগ্ন জাতীয়তাবাদী যে চেতনা আছে, সেই নিমগ্ন জাতীয়তাবাদী চেতনাটাকেও কিন্তু উন্মোচন করে দেওয়া সম্ভব। অর্থাৎ সেই মানুষকে যারা ঘুমিয়ে আছে, ঠিক আছে, অর্থাৎ অচেতন অবস্থায় আছে, তাদেরকে জাগিয়ে তোলা
এই জাগিয়ে তোলা কিন্তু সম্ভব বলে বঙ্কিমচন্দ্র মনে করেছেন, এবং সেই বার্তাটাই কিন্তু কি না এই তিনটে উপন্যাসের মধ্যে তিনি কিন্তু দিয়েছেন। এছাড়া ভারতের যে শাশ্বত ঐতিহ্য, ধর্ম এবং সংস্কৃতি, এই ধর্ম সংস্কৃতির আবরণেও যে জাতীয়তাবাদী চেতনা গড়ে তোলা যায়, এই বার্তা কিন্তু তিনি দিয়েছেন তার কপালকুণ্ডলা উপন্যাসের মধ্য দিয়ে। সুতরাং বঙ্কিমচন্দ্রের যে জাতীয়তাবাদী ধারণা, সেই ধারণাটাকে আমরা যদি সংক্ষেপে ব্যাখ্যা করি, তাহলে দেখব যে কি না বঙ্কিমচন্দ্র চেয়েছেন যে এই যে স্বদেশ প্রেমের সাথে জাতীয়তাবাদী চেতনাকে একাত্ম করে দেওয়া এবং ভারতবর্ষকে দেবীর আসনে বসিয়ে ভারতের মধ্যে ধর্মীয় চেতনাকে উন্মোচন করে ভারতের মধ্যে এক জাতীয়তাবাদী চেতনা সৃষ্টি করা। কেন ভারতের যে ঐতিহ্য, ধর্ম এবং সংস্কৃতি, এই সংস্কৃতিটাকে সামনে রেখেই কিন্তু জাতীয়তাবাদী চেতনা গড়ে তুলতে হবে, অন্য কোনো পথে কিন্তু হবে না। সমস্ত ভারতবাসীকে যদি জাগিয়ে তুলতে চায়, তাহলে অবশ্যই কী করতে হবে, ভারতের যে ঐতিহ্য, এই ঐতিহ্যের পথই অনুসরণ করতে হবে এবং সেইটাকে সামনে রেখেই কিন্তু এগোতে হবে। ভারতবাসীর মধ্যে জাতীয়তাবাদী চেতনা যে নিমগ্ন অবস্থায় আছে, সেটাকে উন্মোচিত করার একমাত্র প্রধান মাধ্যম হচ্ছে ভারতের ওই ঐতিহ্য, ধর্ম এবং সংস্কৃতি, এটাকে সামনে রেখেই এগোনো। এবং এই লক্ষ্যেই তিনি কি না ভারতবর্ষকে দেবীসত্তায় ভূষিত করেছেন, এবং দেবীসত্তায় ভূষিত করে ভারতের যে ধর্মের প্রতি যে দুর্বলতা মানুষের আছে, ধর্মের প্রতি প্রগাঢ় অনুরাগ ভারতবাসীর মধ্যে যে আছে, সেইটাকে কাজে লাগিয়েই তিনি ভারতবর্ষের মুক্তি সম্ভব বলে তিনি কিন্তু মনে করেছিলেন। এবং তার জাতীয়তাবাদী চেতনার মূল সুরটাই হচ্ছে কি না এই ধর্মকে সামনে রেখে মানুষকে একত্রিত করে মানুষের চেতনাটাকে জাগ্রত করো। ভারতবর্ষের ব্রিটিশ শাসিত ভারতবর্ষের যে চরম দুরাবস্থা, এই দুরাবস্থা থেকে মুক্তি পেতে গেলে ভারতবাসীকে যে একত্রিত হতে হবে, ভারতবাসীর মধ্যে জাতীয় চেতনাটাকে উন্মোচিত করতে হবে, এবং তবেই কিন্তু ভারতবর্ষের মুক্তি সম্ভব। এইটা কিন্তু গ্রথিত করে দিতে সক্ষম হয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস যদি আমরা দেখি, তাহলে প্রথম থেকে যদি লক্ষ্য করি, তাহলে কি দেখব না তিনি ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ভারতের যে দুরাবস্থা সেটার বর্ণনা করেছেন, এবং এই ব্রিটিশ শাসন থেকে ভারতের যে মুক্তি কিভাবে সম্ভব, এই পথ দেখাতে গিয়ে তিনি একদল সন্ন্যাসী, ধর্মপ্রাণ সন্ন্যাসী বা এই সন্ন্যাসীদেরকে ধর্মযোদ্ধা হিসাবে গড়ে তুলেছিলেন, যারা এই জন্মভূমি ভারতবর্ষকে নিজেদের মা বলে স্বীকার করে এবং এই মায়ের মুক্তির জন্য তারা যে কোনো ধরনের আত্মবলিদান করতে সক্ষম, আত্মবলিদান করতে তৎপর, এইটাকে তিনি প্রতিষ্ঠা করেছেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি আনন্দমঠের শেষের দিকে যদি আবার দেখি, তাহলে কিন্তু দেখব তিনি আর কিন্তু ব্রিটিশ বিরোধিতায় যাননি। কেন যাননি এ সম্পর্কে অনেক তর্ক আছে, বিতর্ক আছে, অনেক লেখালেখিও হয়েছে, বিস্তারিত বিষয় এটা আলোচনা করতে অনেক সময় লেগে যাবে। তো যাই হোক, ওই বিতর্কে এখন আর যাচ্ছে না। শেষের দিকে আমরা যদি দেখি, তো সেখানে দেখব কি না ব্রিটিশদের পরিবর্তে তিনি ইসলাম বা মুসলমান শাসনকে কিন্তু বেশি আক্রমণ করেছেন। যাই হোক, বঙ্কিমচন্দ্রের যে জাতীয়তাবাদী ধারণা, এই ধারণাটিকে অনেকে সমালোচনা করেন, অনেকে সমালোচনা করে বলেন যে বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদী ধারণা অ্যাকচুয়ালি আঞ্চলিক জাতীয়তাবাদ বা সংকীর্ণ জাতীয়তাবাদ, আবার কেউ কেউ বলেন এটা ধর্মীয় জাতীয়তাবাদ। ধর্মীয় জাতীয়তাবাদ তো অবশ্যই ধর্মীয় জাতীয়তাবাদ। তো বিশেষ করে গোপাল হালদার বলেন যে বঙ্কিমচন্দ্রের যে জাতীয়তাবাদী যে ধারণা, সেই ধারণাটাই হচ্ছে পুরোপুরি কি হচ্ছে হিন্দু ধারণা। অর্থাৎ এই জাতীয়তাবাদী চেতনা বা এই জাতীয়তাবাদী ধারণার মধ্যে অহিন্দুর কিন্তু কোনো রকম প্রবেশ নেই, অহিন্দুদের প্রাধান্য কিন্তু তিনি কোনো রকম স্বীকার করেননি। কেননা তিনি মনে করতেন যে বাংলা তথা সারা ভারতবর্ষের মুক্তি একমাত্র হিন্দুদের প্রাধান্য বিস্তারের মাধ্যমেই সম্ভব, অর্থাৎ হিন্দু জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। অন্য কোনো জাতির সংস্পর্শে বা সাহায্যে যে ভারতের জাতীয় মুক্তি আন্দোলন সম্ভব হতে পারে, এই বিশ্বাস কিন্তু বঙ্কিমচন্দ্রের ছিল না। উল্লেখযোগ্য যে বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদী ধারণা বা জাতীয় চেতনা বা জাতীয় বোধ, যেটা যাই বলি না কেন,
তার মধ্যে ইসলাম ধর্ম ও সংস্কৃতির কিন্তু কোনো স্থান নেই। যে কোনো কারণেই হোক না কেন তিনি মুসলমান ধর্মকে হিন্দু ধর্মের সংস্কৃত ও ভাবধারার পরিপন্থী বলেই মনে করতেন। এই জন্য আনন্দমঠের শেষ পরিচ্ছদে বলা হচ্ছে, তোমার কার্য সিদ্ধ হইয়াছে, মুসলমান রাজ্য ধ্বংস হইয়াছে, এখন আর তোমার কোনো কার্য নাই। হিন্দুদের বহির্বিষয়ক জ্ঞান লাভের জন্য তিনি মুসলমান শাসন অপেক্ষা ব্রিটিশ শাসনকে অনেক বেশি গ্রহণযোগ্য বলে মনে করেছেন। মুসলমান শাসনের পরিবর্তে ব্রিটিশ শাসনকেই স্বাগত জানিয়েছেন। এই জন্য আনন্দমঠের একেবারে শেষ পর্বে যদি আমরা দেখি, তাহলে মহাপুরুষ সত্যানন্দকে বলছেন, এখন ইংরেজ রাজা হইবে, ইংরেজ রাজা না হইলে সনাতন ধর্মের পুনরুদ্ধারের সম্ভাবনা নাই। সনাতন ধর্মের পুনরুদ্ধার করিতে গেলে আগে বহির্বিষয়ক জ্ঞানের প্রচার আবশ্যক। এখন এদেশে বহির্বিষয়ক জ্ঞান নাই, শিখায় এমন লোক নাই। ইংরেজ বহির্বিষয়ক জ্ঞানে সুপণ্ডিত, লোকশিক্ষায় বড় সুপটু, সুতরাং ইংরাজকে রাজা করিব। যতদিন না হিন্দু জ্ঞানবান, গুণবান আর বলবান হয়, ততদিন ইংরেজ রাজ্য অক্ষয় থাকিবে। যাই হোক, বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদী যে চেতনা, সেই চেতনায় আঞ্চলিকতাবাদের বা সংকীর্ণ জাতীয়তাবাদের প্রভাব থাকলেও একথা অস্বীকার করার উপায় নেই যে জাতীয় চেতনা তথা স্বদেশ প্রেমের উত্থানে বঙ্কিমচন্দ্রের মতো ভারতীয়দের অন্তরের অন্তরস্থলে এইভাবে পৌঁছাতে কিন্তু কেউ পারেনি। এই জন্য ডক্টর অরবিন্দ পোদ্দার বলেছেন, প্রাণের কেন্দ্র হইতে জাগরণের আহ্বান, সমষ্টিগতভাবে কর্মে উদ্বুদ্ধ হওয়ার এই আহ্বান বঙ্কিমচন্দ্রের মতো আর কেহ জানাইতে পারে নাই। রাজা রামমোহন ছিলেন আধুনিক যুগের আহ্বায়ক। তার আধুনিক মননের উত্তরাধিকারী বঙ্কিমচন্দ্র আহ্বান করলেন ঘুমন্ত নিশ্চেষ্ট সংকটদীর্ণ জাতিকে। নতুন ভাবাদর্শ প্রচারের মাধ্যমে তিনি ভারতীয় সমাজের মালিন্য, পাতিত্ব এবং কুসংস্কারের গ্লানিময় বিকৃত হিন্দু ধর্মের ঊর্ধ্বদ্বারে আঘাত হানলেন। সুতরাং আমরা যদি দেখি বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদ সম্পর্কে তার মন্তব্য বা বক্তব্য, তাহলে এখান থেকে কথাই বলবো যে বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদীর যে চেতনা, সেই চেতনা হিন্দু ভাবাদর্শে উদ্ভাসিত হলেও সকল ভারতীয় জনগণকে এভাবে আলোড়িত করতে আর কোনো মনীষী কিন্তু সেভাবে বঙ্কিমচন্দ্রের আগে পারেনি। এবং বঙ্কিমচন্দ্রের এই যে আনন্দমঠে বন্দে মাতরম এই যে মন্ত্র, আজও কিন্তু আমাদের উচ্চারণ করলে কিন্তু একটা আলাদা অনুভূতি হয়, দেশের প্রতি একটা আলাদা অনুভূতি জন্মায়। একথা অস্বীকার করার কিন্তু উপায় নেই। সুতরাং এই বন্দে মাতরম মন্ত্রের মহান উদ্গাতা বা জন্মদাতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয়তাবাদ সম্পর্কে যে চেতনা মানুষের মধ্যে জাগ্রত করার চেষ্টা করে গেছেন, তা কোনোভাবেই কিন্তু এক সংকীর্ণতা দোষে দুষ্ট একথা আমরা বলতে পারি না, বা কোনো সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ করে দিতে পারি না। সারা ভারতবাসী হিন্দু ধর্ম, যারা ভারতবর্ষকে নিজেদের দেশ বলে মনে করে বা নিজেদের মায়ের সাথে একাত্ম বলে মনে করে, তাদের সকলের কাছে কিন্তু এই বন্দে মাতরম মন্ত্রটি আজও কিন্তু সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য। বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদের সম্পর্কে যে আলোচনা করলাম সংক্ষিপ্ত পরিসরে, সেই একটা রিটিন নোটস এর সাথে দিয়ে দিচ্ছি, সেটা যদি যারা প্রয়োজন মনে করবে তারা লিখে রাখতে পারো।